আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। কম্পিটিটিভ এক্সামের জন্য বাস্তব সংখ্যা তত্ত্ব বা রিয়েল নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, বা এই চ্যাপ্টার সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বা সমাধান করতে হলে থিওরিটিক্যাল নলেজ থাকাটা খুবই দরকার। তো আজকের ভিডিওতে বাস্তব সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারের থিওরিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এই সিরিজের বা এই প্লেলিস্টে বাস্তব সংখ্যা তত্ত্ব সংক্রান্ত বিভিন্ন সম্ভাব্য প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষায় আসা ও তার প্রশ্ন ও তার সমাধান আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকো। তো প্রথম কথা হলো, অঙ্ক কাকে বলে? যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয় তাদের অঙ্ক বা ডিজিট বলা হয়। বাস্তবে সর্বাধিক প্রচলিত সংখ্যা তত্ত্বে 10টি চিহ্নকে অঙ্ক বলা হয়। সেই অঙ্কগুলি কি? প্রকৃতপক্ষে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো প্রকৃতপক্ষে যে কোনো অঙ্কই এক একটি সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যাই অঙ্ক নয়। অঙ্ক হতে গেলে সিঙ্গেল একটি ডিজিট হতে হবে। তারপর হচ্ছে সংখ্যার মধ্যে অবস্থিত অঙ্কের প্রকৃত ও স্থানীয় মান। ঠিক আছে, তো দেখো একটা বিষয় ভালো করে লক্ষ্য করো। প্রকৃত মান বলতে সেই সংখ্যাটিকেই বোঝাবে, এবং স্থানীয় মান বলতে সংখ্যাটি কোন স্থানে বসে আছে, অর্থাৎ এককের স্থানে, না দশকের স্থানে, না শতকের স্থানে, না হাজারের স্থানে, না এটসেট্রা। ঠিক আছে, তো একটা সংখ্যা তোমরা ভালো করে খেয়াল করো। তোমাদের যদি বলা হয় 537, ঠিক আছে, এই 537 সংখ্যাটির এই যে 3 সংখ্যাটি, এই 3 সংখ্যাটির যে প্রকৃত মান, সেই প্রকৃত মান কিন্তু 3। প্রকৃত মান সমান 3। কিন্তু যদি বলা হয় স্থানীয় মান কত? স্থানীয় মান, তো স্থানীয় মান করতে গেলে আমাদের কি করতে হবে? একক, দশক, শতক লিখতে হবে। তাহলে 3 সংখ্যাটি দশকের ঘরে যেহেতু বসে আছে, তাহলে 3 সংখ্যার স্থানীয় মান হচ্ছে 3 গুণিত 10 সমান 30। বোঝা গেল পরিষ্কার? এই হচ্ছে প্রকৃত মান এবং স্থানীয় মান কী করে নির্ণয় করতে হয় তার একটি সংক্ষিপ্ত পদ্ধতি। তারপরে দেখো ভালো করে খেয়াল করো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? তো বস্তুসমূহ গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকেই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বারগুলি সব ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে, এবং সেগুলি 1, 2, 3, 4, 5, 6 এটসেট্রা এই সমস্ত সংখ্যাগুলির দ্বারাই প্রকাশ করা হবে। তো স্বাভাবিক সংখ্যার বেশ কিছু ধর্ম আছে, যেমন এখানে ধর্মগুলি তোমরা ভালো করে একটু লক্ষ্য রাখো। 1 নম্বর ধর্ম হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে। তারপরে 2 নম্বর হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা হতেও পারে, আবার নাও হতে পারে। তারপরে 3 নম্বর হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হয়। কিন্তু 4 নম্বর যে ধর্মটি আছে সেটা হচ্ছে দুটি স্বাভাবিক সংখ্যার যে ভাগফল সেটা স্বাভাবিক সংখ্যা সর্বদা হতেও পারে, আবার নাও হতে পারে। একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি আরও পরিষ্কার হয়ে বোঝার চেষ্টা করি। মনে করো 2 ও 3 দুটি স্বাভাবিক সংখ্যা। 2 ও 3 হলো কি? দুটি স্বাভাবিক সংখ্যা। তাহলে 2 যোগ 3 কত হচ্ছে? 5। 5 কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা যেহেতু স্বাভাবিক সংখ্যা। আবার ভালো করে খেয়াল করো, 3 যোগ 2 এটাও কিন্তু 5 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও কি 3 যোগ 2 করলে আমরা একটি স্বাভাবিক সংখ্যায় পাচ্ছি, মানে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদাই একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে। এটা 1 নম্বর কেস গেল। এখন 2 নম্বর কেস তোমরা লক্ষ্য রাখো। 2 নম্বর কেস কি? যে 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2 কত? 1। 1 কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 3 এবং 2 এর যে বিয়োগফল সেটি একটি স্বাভাবিক সংখ্যা দিচ্ছে। কিন্তু যদি আমরা এটা করি, অর্থাৎ 2 বিয়োগ 3 করি, তাহলে কত হবে সেটা? -1। ঠিক আছে, তো 2 বিয়োগ 3 যেহেতু ঋণাত্মক মানে -1 পাচ্ছি, তাহলে এটি কিন্তু একটি স্বাভাবিক সংখ্যা নয়। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বিয়োগফল বা দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না। আবার আরেকটা বিষয় লক্ষ্য রাখো 3 নম্বর কেসে, যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফলে আমরা কি পাবো? যদি 2 গুণিত 3 করি তাহলে কত পাচ্ছি? 6। আবার যদি 3 গুণিত 2 করি কত পাচ্ছি? 6। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার গুণ যেভাবেই করি না কেন সর্বদা একটি স্বাভাবিক সংখ্যা পাবো, ঠিক আছে, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা পাবো। আরেকটা কেস যেটা ছিল 4 নম্বর কেস, যে দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হতেও পারে, আবার নাও হতে পারে। আচ্ছা, এই দুটি সংখ্যার ক্ষেত্রে আমরা 2/3 কিন্তু কখনোই একটি স্বাভাবিক সংখ্যা পাবো না, আবার 3/2 কখনোই একটি স্বাভাবিক সংখ্যা পাবো না। কিন্তু যদি আমরা 4 এবং 6, 4 এবং 2 নাও, ঠিক আছে, সবচেয়ে বুঝতে সুবিধা হবে। 4 এবং 2 সংখ্যা দুটি নেই বা স্বাভাবিক সংখ্যা দুটি নেই, তাহলে আমরা কি লক্ষ্য করছি? তাহলে আমরা লক্ষ্য করছি, ভালো করে খেয়াল করো, 4/2, 4/2 সমান কত হচ্ছে? 2। কিন্তু 2/4 কত? 2/4 হচ্ছে কিন্তু 1/2। অর্থাৎ 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, কিন্তু 2কে 4 দ্বারা ভাগ করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি না। তাহলে এর থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? যে দুটি স্বাভাবিক সংখ্যার ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হতেও পারে, আবার নাও হতে পারে, ঠিক আছে, অর্থাৎ সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। এটাই হচ্ছে এখানকার কনক্লুশন। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে?
যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র দুটো ভিন্ন উৎপাদক থাকে তাদের মৌলিক সংখ্যা বলে। অন্য কথায় যে সমস্ত স্বাভাবিক সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে তারাই মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে আমরা কি বুঝতে পারছি, মৌলিক সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদকই থাকবে, সেই সংখ্যা এবং এক, এছাড়া আদার্স কোনো রকম উৎপাদক থাকবে না, মানে দুটি ভিন্ন উৎপাদক থাকবে। যেমন 5 একটি মৌলিক সংখ্যা, আমরা 5কে লিখতে পারি 1 গুণিত 5, এছাড়া আর কোনো রকমভাবে 5কে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় না। তাহলে 5 একটি মৌলিক সংখ্যা। একই রকমভাবে 7 একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ 7কে আমরা 1 গুণিত 7 ছাড়া অন্য কোনো রকমভাবে উৎপাদকে আর বিশ্লেষণ করতে পারি না, ঠিক আছে। যেমন 13 একটি মৌলিক সংখ্যা, তাহলে 13কে আমরা কি লিখতে পারছি 1 গুণ 13, অর্থাৎ 1 ও 13 ছাড়া আদার্স কোনো রকম আর উৎপাদক পাবো না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 5, 7, 13 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। বা মৌলিক সংখ্যা কি জিনিস, যে সমস্ত সংখ্যাকে দুটি ভিন্ন ভিন্ন উৎপাদক অর্থাৎ এক ও সেই সংখ্যা নিজে ছাড়া আর অন্য কোনো উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় না, তাদের আমরা বলবো মৌলিক সংখ্যা। একটা প্রশ্ন এখানে আছে যে 1 তাহলে কি মৌলিক সংখ্যা? দেখো 1কে আমরা লিখতে পারি 1 গুণিত 1, ঠিক আছে। এই 1 গুণিত 1 কিন্তু দুটি ভিন্ন বা আলাদা আলাদা উৎপাদক নয়, তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। এবং তোমরা আরও শিখবে 1 যৌগিক সংখ্যাও নয়, অর্থাৎ 1 মৌলিকও না যৌগিকও না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা। যে সমস্ত স্বাভাবিক সংখ্যার অন্ততপক্ষে 3টি উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলে। অন্য কথায় যে সমস্ত স্বাভাবিক সংখ্যা 1 এবং ওই সংখ্যাটি ছাড়াও অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য তারাই যৌগিক সংখ্যা। যেমন একটা বিষয় লক্ষ্য রাখো, যদি 4 লেখা হয় তাহলে 4কে আমরা লিখতে পারি 1 গুণিত 2 গুণিত 2 গুণিত আরও কিছু করা যেতে পারে, মানে এটা সমান চিহ্ন দিলে আমরা লিখতে পারি 1 গুণিত 4, ঠিক আছে, এরকম। অর্থাৎ 1 গুণিত 2 গুণিত 2 করতে পারি, 1 গুণিত 4 করতে পারি। কিন্তু 4কে যেহেতু আমরা দুটো আলাদা আলাদা মৌলিক উৎপাদকে ভেঙে নিতে পারছি, তাহলে আমরা এই ফর্মটাই আমরা গ্রহণ করব, ঠিক আছে। যেহেতু 4কে আমরা কি করতে পারছি, এই 1, 2, 2 এই 3টি উৎপাদকে ভেঙে ফেলতে পারছি, অর্থাৎ 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আবার 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে 4 একটি কি হচ্ছে যৌগিক সংখ্যা। একই রকমভাবে 6কে আমরা লিখতে পারি 1 গুণিত 2 গুণিত 3, ঠিক আছে। একই রকমভাবে আমরা 8কে লিখতে পারি কত, 1 গুণিত 2 গুণিত 4, অথবা 1 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, বুঝতে পেরেছ। অর্থাৎ 1 এবং সেই সংখ্যা ছাড়া, অর্থাৎ এখানে 8 এবং 1 ছাড়াও আরও ভেতরে বিভিন্ন রকম উৎপাদক আছে, তাহলে এই সংখ্যাগুলি হলো প্রকৃতপক্ষে যৌগিক সংখ্যা। তারপরে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বা প্রাইম টু ইচ আদার বলা হবে যদি সংখ্যা দুটির মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে। যেমন একটা উদাহরণ তুমি লক্ষ্য রাখো, যদি 7 এবং 13 লিখি আমরা, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, 7কে আমরা ভাঙতে পারছি 1 গুণিত 7, 13কে ভাঙতে পারছি কত, 1 গুণিত 13, ঠিক আছে। অর্থাৎ 7 এবং 13কে উৎপাদকে ভেঙে আমরা কি দেখতে পাচ্ছি, একটাই সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে কত, 1, এছাড়া আদার্স কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে 7 ও 13 হলো পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে। আবার আরেকটা বিষয় ভালো করে লক্ষ্য রাখো, 14 এবং 15 এ দুটো আমরা নিলাম, ঠিক আছে। 14 কিন্তু তোমার যৌগিক সংখ্যা, 15 কিন্তু যৌগিক সংখ্যা। ভালো করে লক্ষ্য করো, 14কে আমরা লিখতে পারবো কত, 14কে লিখতে পারবো 1 গুণিত 2 গুণিত 7, এবং 15কে আমরা লিখতে পাচ্ছি কত, 1 গুণিত 3 গুণিত 5, ঠিক আছে। এবার একটা বিষয় আমরা কি লক্ষ্য করছি, 14 এবং 15 এর মধ্যে সাধারণ উৎপাদক হিসেবে শুধুমাত্র 1 আছে, আদার্স কোনো সাধারণ উৎপাদক আর নেই। তাহলে 14 এবং 15 হলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তারা পরস্পর নিজেরা আলাদা আলাদাভাবে মৌলিক সংখ্যা হতে পারে, অথবা নিজেরা আলাদা আলাদাভাবে যৌগিক হতে পারে, অথবা একটা মৌলিক আর একটা যৌগিক এরকম হতে পারে। এরকম একটা উদাহরণ তুমি লক্ষ্য রাখো, 13 এবং 15, ঠিক আছে। এরা কিন্তু তোমার একটা যৌগিক একটি মৌলিক, এবং এদের মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক কিন্তু পাবে না, কোনো রকমভাবেই পাবে না। তাহলে 13 এবং 15 হলো পরস্পর মৌলিক সংখ্যা। একই রকমভাবে তোমার 7, 13 হলো পরস্পর মৌলিক সংখ্যা, 14, 15 হলো কি পরস্পর মৌলিক সংখ্যা। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই বিষয়টা। তারপরে আছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলির সঙ্গে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলি কী ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এটসেট্রা, ঠিক আছে। সেই সংখ্যাগুলির সঙ্গে শূন্য সংখ্যাটি যোগ করলে যে সমস্ত সেট অফ নাম্বারস বা সংখ্যাসমূহ পাওয়া যায়, সেই সংখ্যাসমূহকে একত্রে বলা হয় অখণ্ড সংখ্যাসমূহ বা হোল নাম্বারস, ঠিক আছে। অর্থাৎ হোল নাম্বারগুলির মধ্যে কী থাকছে, 0, 1, 2, 3, 4, 5 এটসেট্রা, ওকে। তাহলে এক্ষেত্রে পরিষ্কার যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোই অখণ্ড, কিন্তু বিপরীতটি সত্য নয়। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হলো সব অখণ্ড সংখ্যা, ঠিক আছে, কিন্তু অখণ্ড সংখ্যা মানেই স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা হতে গেলে ধনাত্মক অখণ্ড সংখ্যা হওয়া বাঞ্ছনীয়,
তারপরে অখণ্ড সংখ্যার কিছু ধর্ম আছে, ঠিক আছে। যেমন 1 নম্বরে কি আছে, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা। 2 নম্বরে আছে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা নয়। তারপরে তোমার দেওয়া আছে 3 নম্বরে দেওয়া আছে দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা। 4 নম্বরে দেওয়া আছে দুটি অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা একটি অখণ্ড সংখ্যা নয়। আচ্ছা, কিছু উদাহরণের সাহায্যে বিষয়টা আরও পরিষ্কার হবে। 1 নম্বরে যেটা ছিল যে দুটো অখণ্ড সংখ্যা এর যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা, যেমন 1, 2, 3 এটসেট্রা তো অখণ্ড সংখ্যা সমূহ। তুমি 1 যোগ 2 করতে পারো, আবার তুমি 2 যোগ 3 করতে পারো, যা খুশি করতে পারো, ঠিক আছে। এরা কিন্তু সর্বদা অখণ্ড সংখ্যাই দেবে, ঠিক আছে, অখণ্ড সংখ্যাই দেবে। কিন্তু যদি বিয়োগ করা যায়, বিয়োগ করলে কী হবে, যেমন 2 বিয়োগ 1, এটা অখণ্ড সংখ্যা হচ্ছে, কিন্তু 1 বিয়োগ 2 যেই করবো -1 হয়ে যাবে, এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। অর্থাৎ এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারছি, যে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা, কিন্তু দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা, কিন্তু দুটো অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়। 3 নম্বরটা কী ছিল, দুটো অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা, যেমন 1 গুণ 2 সমান 2 পাচ্ছি, আবার 2 গুণ 3 সমান কত পাচ্ছি, 6 পাচ্ছি। অথবা তুমি 1 গুণ 3 করো, দেখো 3ই পাবে, ঠিক আছে। বা উল্টে দাও এগুলোকে, 2 গুণ 1 করো, বা 3 গুণ 2 করো, বা 3 গুণ 1 করো, সব একই রকম সংখ্যা পাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি বলতে পারছি, যে দুটি অখণ্ড সংখ্যা এর গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা। কিন্তু যদি এরকম করা হয়, অর্থাৎ 2 ভাগ 1 করা হয়, সেটা 2 পাচ্ছি, কিন্তু 1 ভাগ যেই 2 করব সেটা কিন্তু 1-এর 2 হয়ে যাবে। অর্থাৎ দুটি অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। কিছু কিছু ক্ষেত্রে অখণ্ড সংখ্যা, কিন্তু সব ক্ষেত্রে অখণ্ড সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন পেলাম, 1 নম্বরে দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা, 2 নম্বরে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়, 3 নম্বরে দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা, 4 নম্বরে দুটি অখণ্ড সংখ্যার ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা নয়। তারপরে আছে দেখো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। তো স্বাভাবিক সংখ্যাগুলোর সঙ্গে -1, -2, -3 এটসেট্রা 0 এইগুলো যদি আমরা যুক্ত করে দিই, তাহলে যে সেট অফ নাম্বারস বা সংখ্যাসমূহ পাওয়া যায় তাদেরকে বলা হবে ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যাসমূহ। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে কত ধরনের, 3 ধরনের, ঠিক আছে। একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলি আমরা, আর একটা হচ্ছে কি তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার্স, ঠিক আছে। নেগেটিভ ইন্টিজার্সগুলো -1, -2, -3 এটসেট্রা করে আপ টু ∞ অবধি চলবে। পজিটিভ ইন্টিজার্সগুলো 1, 2, 3, 4 এটসেট্রা আপ টু +∞ অবধি চলবে। এবং আরেকটি ইন্টিজার্স আছে, সেটা হলো 0, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে শূন্য, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যাসমূহ, ঠিক আছে। তোমরা বোর্ডের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখো, স্ক্রিনের দিকে, ঠিক আছে। দেখো খুব সুন্দরভাবে এগুলো বুঝতে পারবে এবং এগুলো মনে রাখতে হবে। বিভিন্ন পরীক্ষায় এই সংক্রান্ত বা এই থিওরি সংক্রান্ত বা এই থিওরি রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেন্স আসে, এবং সেগুলো সুন্দরভাবে সমাধান করার জন্য কিন্তু এটা জানা খুবই দরকার। তারপরে আছে পূর্ণ সংখ্যার ধর্ম। তো একই রকমভাবে দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হয়, কিন্তু দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হয় না, ঠিক আছে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে। যেমন তোমার -2 তারপরে +4, ঠিক আছে। এরা কিন্তু দুটি পূর্ণ সংখ্যা, একটা ঋণাত্মক, একটা ধনাত্মক, ঠিক আছে। দুটো ধনাত্মক নিয়েও টেস্ট করা যায়, দুটো ঋণাত্মক নিয়েও টেস্ট করা যায়, 0 নিয়েও টেস্ট করা যায়। তো আমি এই দুটো নিয়ে তোমাদের বোঝাচ্ছি বা তোমাদের বুঝতে সুবিধা হবে এমন দুটো উদাহরণ তুলছি, ঠিক আছে। তো দেখো এই দুটো যে পূর্ণ সংখ্যা আছে তাদের যদি আমি যোগ করি, তাহলে কি পাবো, -2 + 4 মানে হচ্ছে +2, সেটা কিন্তু একটি পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো প্রকৃতপক্ষে, ঠিক আছে। আবার যদি বিয়োগ করি, অর্থাৎ -2 - 4 করি, তাহলে পাবো -6, তাহলে এটাও একটি কি পূর্ণ সংখ্যা, ওকে। এইবার -2 গুণিত যদি 4 করি, তাহলে কত পাবো, -8, এটাও একটি পূর্ণ সংখ্যা। কিন্তু যদি -2 ভাগ 4 করি, তাহলে কি পাচ্ছি, -2/4 মানে হচ্ছে -1/2, এটা কিন্তু আর পূর্ণ সংখ্যা হলো না। বুঝতে পেরেছ? তাহলে যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, কিন্তু ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। এক্ষেত্রে ভালো করে একটু লক্ষ্য রাখো, যদি 4 ভাগ -2 করতাম, তাহলে আমরা কি পেতাম, 4/-2 মানে কত পেতাম, -2, সেটি একটি পূর্ণ সংখ্যা হচ্ছে। কিন্তু এর উল্টো যদি করে দিই, অর্থাৎ -2টাকে এদিকে আর 4টাকে যদি এদিকে করে দিই, তাহলে কিন্তু সেটা আর পূর্ণ সংখ্যা দিচ্ছে না। আশা করি খুব সুন্দরভাবে এই পাঠটুকু বুঝতে পেরেছ।
তারপরে শূন্যের ধর্ম আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে, বুঝতে পেরেছো? যেমন এখানে 1 নম্বর আছে শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে সর্বদা সেই সংখ্যাটিকেই পাওয়া যাবে। যেমন তুমি যদি মনে করো যে 2 এর সঙ্গে আমি শূন্য যোগ করব, তাহলে কি 2 পাবে, বা শূন্যের সঙ্গে যদি আমি 2 যোগ করব তাহলে 2 পাবে, ঠিক আছে, এটা 2 হবে। এইবার আরেকটা বিষয় আছে যে কোনো সংখ্যা থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে সেই সংখ্যাটিই পাওয়া যায়। যেমন যদি 3 থেকে তুমি 0 বিয়োগ করো তাহলে 3ই পাবে, কিন্তু যদি 0 থেকে 3 বিয়োগ করো তাহলে কিন্তু -3 পাবে, ঠিক আছে, অর্থাৎ চিহ্নটা পাল্টে যাবে, বুঝতে পেরেছো? তারপরে 0কে কোনো কিছু দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কিন্তু 0 হবে সর্বদা। 0 ভাগ যদি তুমি 4 করো তাহলে এটা 0 পাবে। আবার যদি 0কে কোনো কিছু দিয়ে গুণ করা হয় বা কোনো কিছুকে 0 দিয়ে গুণ করা হয় তাহলে সর্বদা 0 পাওয়া যায়। যেমন 0 × 4 করলে তুমি 0 পাবে, অথবা 4 × 0 করলেও তুমি কি 0ই পাবে, বুঝতে পেরেছো? কিন্তু যদি 4 / 0 করো তাহলে কি পাবে? তাহলে কিছুই পাওয়া যাবে না। অর্থাৎ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা সম্ভব নয়, এটি অসংজ্ঞাত বা আনডিফাইন্ড। অর্থাৎ 4/0 কী হবে? আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তারপর আছে জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা। যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা বলে। যেমন +-2, +-4, +-6 এটসেট্রা, এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলিকে সর্বদা 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে জোড় বা যুগ্ম পূর্ণ সংখ্যা। আর অযুগ্ম পূর্ণ সংখ্যা কাকে বলে বা বিজোড় পূর্ণ সংখ্যা কাকে বলে? যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদের অযুগ্ম পূর্ণ সংখ্যা বা অড ইন্টিজার্স বলে। যেমন +-1, +-3, +-5, +-7 এটসেট্রা, ঠিক আছে। জোড় ও বিজোড় সংখ্যার ধর্ম। তো জোড় ও বিজোড় সংখ্যার বেশ কিছু ধর্মাবলী আছে যেগুলি মনে রাখা খুবই ভালো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন সমাধান করার জন্য। তো 1 নম্বর আছে দুটি জোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই জোড় সংখ্যা, অর্থাৎ দুটো যুগ্ম সংখ্যার যোগফল অথবা বিয়োগফল সর্বদাই জোড় সংখ্যা হবে। তারপরে 2 নম্বর আছে দুটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর বা বিয়োগফল সর্বদাই জোড় সংখ্যা হবে। 3 নম্বরে আছে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার সমষ্টি ও অন্তর সর্বদাই বিজোড় সংখ্যা হবে। 4 নম্বরে আছে দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হবে, দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই বিজোড় সংখ্যা হবে। তারপর আছে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হবে, ঠিক আছে। তো আমরা একটু উদাহরণের সাহায্যে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি। তো দুটো জোড় সংখ্যা আমরা নেব, মনে করো দুটো জোড় সংখ্যা, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 8, ঠিক আছে। তাহলে দুটো জোড় সংখ্যা 6 ও 8 নিয়েছি, এদের যদি যোগ করি তাহলে 6 + 8 কত? 6 + 8 হচ্ছে 14। 14ও কিন্তু একটি জোড় সংখ্যা, ঠিক আছে। আবার যদি বিয়োগ করি, মনে করো 8 - 6 করছি, 8 - 6 কত? 2, এটাও জোড় সংখ্যা। আবার দুটি বিজোড় সংখ্যা নাও, বিজোড় সংখ্যা একটা মনে করো 5 আর একটা মনে করো 7, ঠিক আছে। এদের যোগ করো, 5 + 7 যদি করি, 7 আর 5 কত হচ্ছে? 12, এটা কিন্তু জোড় সংখ্যা। আবার যদি বিয়োগ করি, মানে 7 - 5 যদি করি আমরা তাহলে কত? 2, সেটাও কিন্তু জোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? যে দুটি জোড় সংখ্যার যোগ অথবা বিয়োগ মানে সমষ্টি অথবা অন্তর সর্বদাই জোড় সংখ্যা হবে, বুঝতে পেরেছ? দুটি জোড় সংখ্যা, ঠিক আছে, সমষ্টি এবং অন্তর সর্বদাই জোড় সংখ্যা হবে। আবার দুটি বিজোড় সংখ্যা যদি নিই, তাদের সমষ্টি অথবা অন্তর সর্বদাই জোড় সংখ্যা হচ্ছে। কিন্তু যদি একটি জোড় ও অপরটি বিজোড় নেওয়া হয়, মানে একটাকে 5 নাও, একটাকে 8 নাও, তাহলে 5 হচ্ছে কি? বিজোড় সংখ্যা, আর 8 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এদের যদি যোগ করি, মানে 5 যোগ যদি 8 করি, তাহলে কত? 8 আর 5 13, ঠিক আছে, 13 কিন্তু বিজোড় সংখ্যা। অর্থাৎ একটি বিজোড় আর আরেকটি যদি জোড় হয় তাদের যোগফল কিন্তু সর্বদাই বিজোড় হবে। বিয়োগফল করে দেখো, 8 - 5 করে দেখো, 8 - 5 কত? 3, ঠিক আছে। 3ও একটি বিজোড় সংখ্যা, বুঝতে পারছো? কেন বিজোড় সংখ্যা? কারণ 3কে 2 দ্বারা ভাগ করা সম্ভব নয়, ওকে। আবার জোড় সংখ্যা কেন? কারণ এই যে জোড় সংখ্যাগুলো আছে দেখো সবগুলোকেই 2 দ্বারা ভাগ করা সম্ভব হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারছি? যে দুটি একটি বিজোড় ও অপরটি জোড়, ঠিক আছে, এরকম যদি সংখ্যা হয় তাহলে সংখ্যা দুটি যোগ এবং বিয়োগ সর্বদাই বিজোড় সংখ্যা হবে। আবার আরেকটা বিষয় লক্ষ্য রাখো যে দুটি বিজোড় সংখ্যা এবং দুটি জোড় সংখ্যার গুণফল কি হয়, ঠিক আছে। এই যে 6 এবং 8, ঠিক আছে, এদের গুণ করো তো, 6 × 8 কত? 6 × 8 = 48, ঠিক আছে, এটা কিন্তু জোড় সংখ্যা। অর্থাৎ দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হচ্ছে। আবার দুটি বিজোড় সংখ্যা দেখো, এই যে 5 এবং 7, তাদের গুণ করো, 5 × 7 কত পাচ্ছি? 35, ঠিক আছে। অর্থাৎ দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই বিজোড় সংখ্যা হচ্ছে। ভাগফল সর্বদাই কি? বিজোড় সংখ্যা হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। ভাগটা আমাদের দেখতে হবে, যেহেতু পূর্ণ সংখ্যার কেস আমরা এখানে বলছি, ঠিক আছে। তারপরে আর কি ছিল এখানে? আর যে থিওরিতে ভালো করে খেয়াল করো তোমরা, একটি ছিল যে একটি জোড় একটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই
তোমার জোড় সংখ্যা, যেমন এই 5 এবং 8, ঠিক আছে, 5 হচ্ছে কি বিজোড় এবং 8 হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে 5 গুণিত যদি আমরা 8 করি তাহলে আমরা কি পাচ্ছি 40। 40 কিন্তু একটি জোড় সংখ্যা, অর্থাৎ একটি বিজোড় ও একটি জোড় সংখ্যার গুণফল সর্বদাই জোড় সংখ্যা হবে। কিন্তু দুটি বিজোড় সংখ্যা হলে কিন্তু তাদের গুণফল বিজোড় সংখ্যা, এবং দুটি জোড় সংখ্যা হলে তাদের গুণফল জোড় সংখ্যা হয় সর্বদা, ঠিক আছে। তো আশা করি এই পার্টটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে আছে মূলত সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ হবে তোমার পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকাল টু 0। কিউ 0 হলে কিন্তু পি বাই কিউ এই আকারটি সংজ্ঞাত থাকবে না, অসংজ্ঞাত হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ হলো কি যে কোনো তোমার পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু 0, তাদের মূলত সংখ্যা বলা হয়। মানে পি বাই কিউ আকারে প্রকাশিত সমস্ত সংখ্যাকে আমরা কি মূলত সংখ্যা বলবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা যে সমস্ত সংখ্যাকে ভগ্নাংশে অথবা দশমিকে অথবা আবৃত্ত দশমিকে যদি প্রকাশ করতে পারি, তাহলে সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলবো, মূলত সংখ্যা বলবো। আর না হলে অমূলত সংখ্যা বলবো। অমূলত সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে কিন্তু বা ভগ্নাংশ আকারে বা দশমিক আকারে বা আবৃত্ত দশমিক আকারে আমরা তাদেরকে প্রকাশ করতে পারি না, বুঝতে পেরেছো। তোমার অমূলত সংখ্যা তোমার এমন কিছু সংখ্যা যারা দশমিকের পরে রিপিটও করে না আবার শেষও হয় না, বুঝতে পেরেছো। সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা, সেগুলো আমরা অমূলত সংখ্যা, সেগুলো আমরা পরে আরও ভালো করে শিখছি। আচ্ছা, তাহলে কিছু মূলত সংখ্যার উদাহরণ ভালো করে লক্ষ্য রাখো তোমরা, এই বোর্ডে দেখো লিখে দেওয়া আছে। যেমন তোমার যদি এরকম বলি, যেমন 2 এর 3, ঠিক আছে, 2 এর 3 কিন্তু একটি মূলত সংখ্যা, পি বাই কিউ আকারে আছে তো, তাই না। এখানে পি কত, পি হচ্ছে 2 আর কিউ হচ্ছে কত 3 তো নট ইকাল টু 0 প্রকৃতপক্ষে জানো। কিন্তু আমি যদি বলি 2.3 মানে কি, 2.3 মানে 23/10, এটাও তো পি বাই কিউ আকারে এলো, তাই না। পি হচ্ছে কত, পি হচ্ছে তোমার 23 আর কিউ হচ্ছে 10, এটা নট ইকাল টু 0। ওকে, তো আরেকটা তুমি মনে করো 2.5, ঠিক আছে, দিয়ে এর মাথায় তোমার পৌনঃপুনিক আছে, তার মানে এটা মানে কি হচ্ছে, এটা মানে হচ্ছে 2.555 এরকম চলবে, অর্থাৎ এটা আবৃত্ত দশমিকে চলে এসেছে, এটাও কিন্তু একটি মূলত সংখ্যা। এখন কথা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যাকে কি মূলত সংখ্যা বলা চলে। তো একটা বিষয় লক্ষ্য রাখো তো, পূর্ণ সংখ্যা যে কোনো একটা পূর্ণ সংখ্যা আমরা নিই, মনে করো 5 একটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তাহলে 5কে আমরা কি লিখতে পারি, 5/1, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি আমরা, তাই তো। পি হচ্ছে 5 এবং কিউ হচ্ছে কত 1। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে কি আমরা মূলত সংখ্যা হিসাবে ভাবতে পারি? হ্যাঁ পারি, অবশ্যই পারি। পূর্ণ সংখ্যা মানেই মূলত সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা মানেই অমূলত সংখ্যা কখনোই নয়। পূর্ণ সংখ্যা মানেই মূলত সংখ্যা, বা সমস্ত মূলত সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। আবার পূর্ণ সংখ্যাগুলো সবাই মূলত সংখ্যা, কিন্তু মূলত সংখ্যা মানেই পূর্ণ সংখ্যা নয়। কেন? দেখো এখানে 2/3 এটা মূলত সংখ্যা, কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়। আবার এখানে 5, ঠিক আছে, এটা মূলত সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এটা এটা মূলত সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ভগ্নাংশ নয়, এটা পূর্ণ সংখ্যা। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। মূলত সংখ্যার কিছু ধর্ম আছে, যেমন 1 নম্বরে আছে যে কোনো দুটি মূলত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল। ভাগফল বলতে শূন্য ছাড়া, শূন্য দিয়ে ভাগ করলে হবে না, সেটা অসংজ্ঞাত হয়ে যায়। তো যে কোনো মূলত সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফল একটি মূলত সংখ্যা হয় সর্বদা, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মূলত সংখ্যা বিনিময়, সংযোগ এবং বিচ্ছেদ নিয়ম সিদ্ধ করে যোগের সাপেক্ষে, বুঝতে পেরেছো। যোগের সাপেক্ষে কিন্তু করে, এটা বিয়োগের সাপেক্ষে করে না, ভাগের সাপেক্ষেও করে না, আবার গুণের সাপেক্ষে করে। যেমন একটা উদাহরণ নিই আমরা, ঠিক আছে, যে কোনো দুটো মূলত সংখ্যা নিই। যেমন যদি আমি মনে করি 1/2 ও 1/3, এ দুটো তো মূলত সংখ্যা, ভগ্নাংশ আকারে আছে, তাহলে 1/2 যোগ 1/3 সমান আমরা লিখতে পারবো 1/3 যোগ 1/2। আবার 1/2 গুণ 1/3, এটা যা পাবো, আবার 1/3 গুণ 1/2 এটা করলেও তাই পাবো। তাহলে দুটো মূলত সংখ্যার যোগ এবং গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করলো। সংযোগ নিয়মের ক্ষেত্রেও তাই হতে পারে। যেমন এখানে যদি আমি 1/4 নিয়ে নিই, তাহলে 1/2 1/3 যোগ 1/4 এটা সমান যা হবে, তাহলে 1/2 যোগ 1/3 যোগ 1/4 এটাও তাই হবে। তাহলে যোগের সাপেক্ষে যেমন হলো, গুণের সাপেক্ষেও কিন্তু হতে পারে। অর্থাৎ এখানে যদি আমরা গুণ করে দিই, এটা যদি আমরা গুণ লিখে দিই, ঠিক আছে, তাহলে কিন্তু একই ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যোগ এবং গুণের সাপেক্ষে তোমার মূলত সংখ্যাগুলি তোমার বিনিময় নিয়ম এবং সংযোগ নিয়ম সিদ্ধ করে যাচ্ছে। একই রকমভাবে তোমার বিচ্ছেদ নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়মও সিদ্ধ করে। যেমন বন্টন নিয়মটা বিষয়টা কেমন একটু ভালো করে বুঝিয়ে দিই আমি। 1/2 গুণিত 1/3 যোগ 1/4, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 1/2 গুণিত 1/3 যোগ 1/2 গুণিত 1/4। এটাকেই বলা হয় বিচ্ছেদ নিয়ম বা বন্টন নিয়ম বা ডিস্ট্রিবিউটিভ ল। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে 3 নম্বরে হচ্ছে এ ও বি দুটি মূলত সংখ্যা হলে হয় এ গ্রেটার দ্যান বি অথবা এ ইজ ইকাল টু বি অথবা এ লেস দ্যান বি সর্বদা হবে। আচ্ছা, তারপরে 4 নম্বর আছে এ বি সি তিনটি মূলত সংখ্যা হলে এবং এ লেস দ্যান বি, বি লেস দ্যান সি হলে
এ লেস দ্যান সি সর্বদা হবে, এটাকে ট্রানজিটিভ প্রপার্টি বলা হয়। তারপরে 5 নম্বর হচ্ছে মূলদ সংখ্যা নিবিড় বা ডেন্স, অর্থাৎ দুটি মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা সর্বদা আছে। রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা তত্ত্বের এটি একটি গুরুত্বপূর্ণ ধর্ম যে দুটো মূলদ সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে, অথবা মূলদ সংখ্যা হলো ডেন্স বা নিবিড়। তারপরে অমূলদ সংখ্যা আগেই বলেছি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কি দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকাল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ যে সমস্ত সংখ্যার দশমিক আকার অনাবৃত্ত বা অসীম তারাই অমূলদ। যেমন √2 এর যদি তুমি ভগ্নাংশ আকার বার করতে চাও তাহলে কখনোই সম্ভব নয়, বা দশমিক আকার যদি বার করতে চাও দশমিকের পরে কিন্তু তুমি মেলাতে পারবে না, অর্থাৎ শেষ হবে না, অনাবৃত্ত থেকে যাবে, বুঝতে পেরেছো? তো এই √2 হলো একটি অম্লদ সংখ্যা। একই রকমভাবে √3, কিউব রুট অফ 7, ফোর্থ রুট অফ 25, ফোর্থ রুট অফ 5, পাই, ই এটসেট্রা, সেক্ষেত্রে ঠিক আছে অসংখ্য সংখ্যা আছে, এগুলো হলো সব অমূলদ সংখ্যা। তারপরে আছে অমূলদ সংখ্যার কিছু ধর্ম। তো 1 নম্বর হচ্ছে অম্লদ সংখ্যার যোগফল সর্বদা একটি অম্লদ সংখ্যা নয়, বুঝতে পেরেছো? অম্লদ সংখ্যার যোগফল সর্বদা কিন্তু একটি অম্লদ সংখ্যা নয়। আবার অম্লদ সংখ্যার বিয়োগফলও সর্বদা একটি অম্লদ সংখ্যা নয়। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করি। মনে করো দুটো অম্লদ সংখ্যা হচ্ছে √2 এবং √3, এরা অম্লদ সংখ্যা। এদের ভগ্নাংশ আকারে বা পি বাই কিউ আকারে বা বৃত্ত দশমিক আকারে প্রকাশ করতে পারি না বা সম্ভব নয় প্রকাশ করা, ঠিক আছে? দেখো √2 যোগ √3 এটা অমূলদ, দুটো অম্লদ সংখ্যা যোগ করলে এটা অমূলদ হবে। আবার তুমি যদি এরকম করো √2 যোগ √2 করো তাহলে সেটা তো জাস্ট 2√2, তাই না? এটাও তো অমূলদ সংখ্যা। কিন্তু যদি √2 যোগ -√2 করো তাহলে কিন্তু সেটা 0 0 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা সর্বদা কি হয়? মূলদ সংখ্যা হয়, ঠিক আছে? তাহলে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা হয় কিন্তু সব ক্ষেত্রে নয়, যেমন এক্ষেত্রে হলো না। আবার একই রকমভাবে দুটি অম্লদ সংখ্যার বিয়োগফল সর্বদা অম্লদ সংখ্যা হয় না, যেমন √2 বিয়োগ √3 এটাকে যদি তুমি ক্যালকুলেট করো অম্লদ সংখ্যা পাবে, বুঝতে পেরেছো? কিন্তু √3 বিয়োগ √3 যদি করো সেটা কত হবে? 0 0 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা সর্বদা কি হয়? মূলদ সংখ্যা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি কনক্লুশন ড্র করতে পারছি? দুটি অম্লদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ নয়, ঠিক আছে? আবার দুটি অম্লদ সংখ্যার বিয়োগফলও সর্বদা অম্লদ সংখ্যা নয়। একই রকমভাবে আমরা আরও কনক্লুশন ড্র করতে পারি। কী রকমভাবে পারি ভালো করে তোমরা একটু খেয়াল করো, যে দুটি অম্লদ সংখ্যা এর গুণফল সর্বদা অম্লদ সংখ্যা নয়। যেমন √2 এবং √3 এদের যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? √2 গুণ √3 এটা পাবো কত? √6, এটা অম্লদ সংখ্যা, ভালো কথা। কিন্তু √2 গুণ √2 যদি করি সেটা কিন্তু জাস্ট 2, আর 2 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানেই কি? মূলদ সংখ্যা। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আরেকটা বিষয় লক্ষ্য রাখো, ভালো করে খেয়াল করো, যে √2 ডিভাইডেড বাই বা ভাগ √3 যদি করি সেটা আমরা কত পাবো? √2 বাই √3, এটা কিন্তু অমূলদ সংখ্যা। কিন্তু যদি √3 ভাগ √3 করি তাহলে সেটা কত পাবো? 1 পাবো। আর 1 হচ্ছে একটি কী সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে সর্বদা কী সংখ্যা? মূলদ সংখ্যা। আশা করি খুব সুন্দরভাবে এই কনসেপ্টটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে বাস্তব সংখ্যা। সমস্ত মূলদ ও অমূলদ সংখ্যাকে সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলা হয়। অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে কি থাকছে? মূলদ সংখ্যাগুলো থাকছে, সমস্ত মূলদ সংখ্যা এবং সমস্ত অমূলদ সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যার কিছু ধর্মাবলী আছে, বুঝতে পেরেছো? তো বাস্তব সংখ্যার যে প্রথম ধর্ম সেটা হচ্ছে বাস্তব সংখ্যার নিবিড় বা ডেন্স, অর্থাৎ দুটি বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। যেমন আমরা তোমার মূলদ সংখ্যার ক্ষেত্রে কি নিবিড় বা ডেন্স প্রপার্টি বা নিবিড় ধর্ম আমরা পড়ে এলাম, কি পড়ে এলাম? যে দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। একই রকমভাবে অম্লদ সংখ্যার ক্ষেত্রেও এটা হয়, অর্থাৎ দুটি অম্লদ সংখ্যার মাঝে অসংখ্য অম্লদ সংখ্যা থাকে। তাহলে যেহেতু মূলদ এবং অম্লদ সংখ্যাগুলোকে নিয়েই বাস্তব সংখ্যা, তাহলে দুটো বাস্তব সংখ্যার মাঝেও অসংখ্য বাস্তব সংখ্যা থাকবে সর্বদা। আচ্ছা, তারপরে আছে বীজগাণিতিক সংখ্যা। তো বীজগাণিতিক সংখ্যা বলতে যে সমস্ত সংখ্যাকে বিভিন্ন যে বীজগাণিতিক সমীকরণের বীজ বা রুট বা মূল হিসেবে পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো? বীজগাণিতিক সংখ্যা। আর অবীজগাণিতিক সংখ্যা কাদের বলবো? যে সমস্ত সংখ্যাকে কোনো বীজগাণিতিক সমীকরণের বীজ বা মূল বা রুট হিসেবে পাওয়া সম্ভব নয় তাদেরকে আমরা অবীজগাণিতিক সংখ্যা বলবো। তো বীজগাণিতিক সংখ্যা হচ্ছে সমস্ত রকম মূলদ অমূলদ যা আছে সমস্ত সংখ্যাই বীজগাণিতিক সংখ্যা। কিন্তু যদি সংখ্যা এরকম হয় পাই
তারপরে এই সমস্ত সংখ্যায় এরা কিন্তু কোনো বীজগাণিতিক সমীকরণকে সমাধান করে আসে না। ঠিক আছে, তাহলে এরা হলো অবীজগাণিতিক সংখ্যা। আর তুমি যদি 2, 3, তারপরে √5 এটসেট্রা এই সমস্ত সংখ্যার কথা ভাবো, যেমন তুমি 5-এর 7 ইত্যাদি অসংখ্য যে সমস্ত সংখ্যাগুলি আছে তাদেরকে যদি ভাবো, এরা কিন্তু বিভিন্ন বীজগাণিতিক সমীকরণ সমাধান করে আসে। ঠিক আছে, কোনো না কোনো সমীকরণের বীজ এরা হয় বা মূল এরা হয়। তাহলে এরা হচ্ছে বীজগাণিতিক সংখ্যা আর এরা হলো অবীজগাণিতিক সংখ্যা। আশা করি খুব সুন্দরভাবে এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বীজগাণিতিক সংখ্যা পূর্ণ সংখ্যা হতে পারে বা মূলত সংখ্যা হতে পারে, অমূলত সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু তোমার অবীজগাণিতিক সংখ্যা সর্বদাই অমূলত সংখ্যা হবে। কোনো মূলত সংখ্যা অবীজগাণিতিক সংখ্যা হতেই পারে না। আর সেখানে একটা প্রশ্ন করতে পারো তোমরা যে পাইকে 22/7 আকারে প্রকাশ করা যায়, ওটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, কিন্তু পায়ের প্রকৃত মান 3.1/1 দিয়ে দশমিকের পরে আরও সংখ্যা থাকে যেগুলো শেষ হয় না। ঠিক আছে, তো পাই কিন্তু প্রকৃত একটি অমূলত সংখ্যা। পাইকে 22/7 আকারে একটি ভগ্নাংশ আকারে দেখিয়ে যে ক্যালকুলেশনগুলো আমরা নিচু ক্লাসে করে থাকি সেটা কিন্তু প্রকৃত মান নয়। পায়ের প্রকৃত মান হচ্ছে 3.141 এটসেট্রা আরও থাকে। তারপরে হচ্ছে ধ্রুবক সংখ্যা। তো গাণিতিক নিয়ম বা সমীকরণের অন্তর্গত কোনো বাস্তব সংখ্যা বা প্রতীকের মান যদি পরিবর্তনশীল না হয় তাহলে সেই সংখ্যাকে ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট বলা হয়। তো কনস্ট্যান্ট হচ্ছে যে সমস্ত সংখ্যাগুলোই সর্বদা কিন্তু কনস্ট্যান্ট হয়, যেমন 1, 2, 3, 4, 5, 6 এটসেট্রা বা √2, √3, -√2 ইত্যাদি সমস্ত সংখ্যাই কিন্তু ধ্রুবক সংখ্যা। আর আরেকটা বিষয় হচ্ছে চল সংখ্যা বা চলরাশি বা ভেরিয়েবল কাকে বলা হয়। তো গাণিতিক নিয়ম বা সমীকরণের অন্তর্গত কোনো বাস্তব সংখ্যার মান যদি সময়ের সাপেক্ষে পরিবর্তন হয় বা পরিবর্তনশীল হয় তবে সেই সংখ্যাকে চল সংখ্যা বা ভেরিয়েবল বলে। যেমন ভেরিয়েবলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? x, y, z এটসেট্রা এই সমস্ত সংখ্যাগুলো দ্বারাই কি আমরা ভেরিয়েবলকে বা চলরাশিকে বা চলককে প্রকাশ করে থাকি। বিস্তার। এ ও বি দুটি বাস্তব সংখ্যা এবং a <b হলে এ ও বি এর মধ্যবর্তী সমস্ত বাস্তব সংখ্যার সংকলনকে এ এবং বি এর বিস্তার বলা হয়। তো বিস্তার অনেক রকমভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এ ও বি হচ্ছে কি দুটো বাস্তব সংখ্যা। ঠিক আছে, কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এবং বলা আছে a <b, তাহলে এ ও বি এর মাঝে অসংখ্য বাস্তব সংখ্যা আছে এবং এ ও বি এর মাঝের ওই যে সংখ্যাগুলো সেগুলোকে নিয়ে বলা হবে এ ও বি এর একটি বিস্তার। তাহলে বিস্তারকে আমরা কত রকমভাবে প্রকাশ করতে পারি? এবং এ ও বি এর মাঝে একটি সংখ্যা মনে করো x, তাহলে আমরা লিখতে পারি a <x <b। 2 নম্বরে লিখতে পারি a <x <b। 3 নম্বরে লিখতে পারি a <x <b। 4 নম্বরে লিখতে পারি a <x <b। দেখো ভালো করে খেয়াল করো, এখানে শুধু লেস দ্যান আছে, এটাকে বলা হয় মুক্ত বিস্তার বা ওপেন ইন্টারভাল। এটা হচ্ছে বাঁ দিকে দেখো <= আছে, ডান দিকে অনলি লেস দ্যান আছে, এটাকে বলা হয় হাফ ওপেন ইন্টারভাল বা বাঁ দিকে ক্লোজড আর ডান দিকে ওপেন। এটাকে বলা হয়, এটাকে হাফ ওপেন ইন্টারভাল বলা হয় যে বাঁ দিকে হচ্ছে কি মুক্ত আর ডান দিকে হচ্ছে বদ্ধ বা ক্লোজড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্লোজড তোমার ইন্টারভাল বা মুক্ত বদ্ধ বিস্তার। ঠিক আছে, তাহলে বিস্তার হচ্ছে কি 4 ধরনের। এই মুক্ত বিস্তার, বাঁদিকে বাঁদিকে বদ্ধ, ডান দিকে বদ্ধ, আর একটা হচ্ছে বদ্ধ, দুই দিকেই বদ্ধ। ঠিক আছে, এই 4 ধরনের বিস্তারই আছে। তারপরে হচ্ছে বাস্তব সংখ্যার পরম মান। একটি বাস্তব সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, পরম মান বলতে বোঝায় সেই সংখ্যাটির ধনাত্মক মান। সর্বদা ধনাত্মক মানটাই হচ্ছে সেই সংখ্যার পরম মান। যেমন তোমার যদি বলা হয় -3, হ্যাঁ, এই সংখ্যাটির পরম মান কত? সেটা হবে +3 জাস্ট। খুবই সহজ একটি কনসেপ্ট এটা। এবং পরম মানের কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম আছে, আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে ভিডিওটি পজ করে দেখে নিও এই ধর্ম কটা। ঠিক আছে, তারপরে হচ্ছে সমতা বা সংখ্যার সমতা। দুটি সংখ্যা এ এবং বি এর মধ্যে সমতা আছে বলা হবে যখন সংখ্যা দুটি একই বাস্তব মান সর্বদা গ্রহণ করে এবং সেক্ষেত্রে a = b আকারে সমতাকে চিহ্নিত করা হয়। একটি রাশি x এর মান 2 হলে লেখা হবে x = 2। আর তারপরে হচ্ছে অসমতা। বাস্তবে দুটি রাশি সর্বদা একই মান গ্রহণ করতে নাও পারে, সেক্ষেত্রে একটি রাশির মান অপরটির বেশি বা কম হতে পারে। এই ঘটনা থেকে অসমতার সূত্রপাত হয়। বাস্তবে অসমতাকে প্রকাশ করার জন্য 4টি গাণিতিক চিহ্ন আছে, তোমরা একটু ভালো করে খেয়াল রাখো স্ক্রিনের দিকে। 4টি গাণিতিক চিহ্ন কী কী? প্রথম চিহ্নটা হচ্ছে গ্রেটার দ্যান, দ্বিতীয় চিহ্নটা হচ্ছে লেস দ্যান, তারপরে তৃতীয় চিহ্ন হচ্ছে গ্রেটার দ্যান অর ইকাল টু এবং চতুর্থ চিহ্ন হচ্ছে লেস দ্যান অর ইকাল টু চিহ্ন।
এবং অসমতার বিশেষ কয়েকটি ধর্ম এখানে আছে। তো 1 নম্বর এর মধ্যে 4টে পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এর অর্থ এক্স ওয়াইয়ের থেকে বড়। 2 নম্বর হচ্ছে এক্স লেস দ্যান ওয়াই, এর অর্থ এক্স ওয়াইয়ের থেকে ছোট। 3 নম্বর হচ্ছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওয়াই, এর অর্থ হচ্ছে এক্স ওয়াইয়ের থেকে বড় অথবা সমান। 4 নম্বরে আছে এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই, এর অর্থ হচ্ছে এক্স ওয়াইয়ের থেকে ছোট অথবা সমান। তারপরে 2 নম্বরের মধ্যে আরও তোমার 6খানা পয়েন্ট আছে। তো 1 নম্বর পয়েন্ট কি আছে দেখো, এক্স গ্রেটার দ্যান 0 হলে তোমার মাইনাস এক্স লেস দ্যান 0 হবে, অর্থাৎ যদি মাইনাস দিয়ে উভয় দিকে আমরা গুণ করে দিই তাহলে তোমার মাঝখানের ওই গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান চিহ্নে পরিবর্তিত হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে মাইনাস এক্স লেস দ্যান মাইনাস ওয়াই হবে, অর্থাৎ উভয় দিকে যদি আমরা -1 দিয়ে গুণ করে দিই তাহলে মাঝখানের গ্রেটার দ্যান চিহ্নটা লেস দ্যান চিহ্নে কনভার্ট হয়ে যাবে। তারপরে 3 নম্বরে আছে এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে 1/x লেস দ্যান 1/y হবে, যেখানে এক্স এবং ওয়াই উভয়ই কিন্তু গ্রেটার দ্যান 0 অর্থাৎ ধনাত্মক সংখ্যা। তো এক্ষেত্রেও আমরা কি দেখতে পাচ্ছি, যদি তোমার মানে লব এবং হর পরিবর্তিত করে দেওয়া হয় তাহলে মাঝখানে গ্রেটার দ্যান চিহ্ন লেস দ্যানে কনভার্ট হবে, অথবা লেস দ্যান চিহ্ন যদি থাকে সেটা গ্রেটার দ্যান চিহ্নে কনভার্ট হয়ে যাবে। তারপরে 4 নম্বরে আছে কি এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং ওয়াই গ্রেটার দ্যান যদি জেড হয় তাহলে এক্স গ্রেটার দ্যান জেড হবে। 5 নম্বরে আছে এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এ হলে এক্স এর সর্বনিম্ন মানই হলো এ, ঠিক আছে। কিন্তু যদি বলা হয় এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এ, সেটা 6 নম্বরে আছে, ভালো করে খেয়াল করো তোমরা। তাহলে এক্স এর সর্বোচ্চ মান হলো এ, বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বরের মধ্যে একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে যদি বি ইজ গ্রেটার দ্যান এ এবং এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স বি এর থেকে বড় অথবা এক্স এ এর থেকে ছোট। তারপরে 4 নম্বরে আছে বি ইজ গ্রেটার দ্যান এ, তারপরে এবং এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দ্যান অর ইকুয়াল টু 0 হলে এ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স এবং লেস দ্যান অর ইকুয়াল টু বি হবে সর্বদা, ঠিক আছে। তারপরে সংখ্যা সম্পর্কিত বিশেষ কিছু সূত্র আমরা মনে রাখব বিভিন্ন প্রশ্ন খুব সহজে এবং নিমেষে সমাধান করার জন্য। তো সূত্র 1 এবং সূত্র 2 করে আমি স্ক্রিনের উপরে তুলে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে একটু ভালো করে সূত্রগুলো দেখে নাও। তারপরে হচ্ছে এ টু দি পাওয়ার বি, এ গ্রেটার দ্যান 0 বি গ্রেটার দ্যান 0, অর্থাৎ এ এবং বি উভয়ই ধনাত্মক সংখ্যা যদি হয় তাহলে এ টু দি পাওয়ার বি, এ এবং বি কিন্তু যে কোনো অঙ্কের সংখ্যা, অর্থাৎ 1 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, 3 অঙ্ক বিশিষ্ট এটসেট্রা 100 অঙ্ক বিশিষ্টও হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার বি এই আকারে যে সমস্ত সংখ্যাগুলি থাকে তার একক স্থানীয় অঙ্কটি কি করে আমরা নির্ণয় করব, তো তার কিছু নিয়ম আছে, কিছু সেই নিয়মগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে একটু ভালো করে নিয়মগুলো দেখে নাও। এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমরা সমাধান করব। আশা করব আজকের ভিডিওটির প্রত্যেকটি টপিক খুব নিখুঁত এবং সুন্দরভাবে সকলে বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সর্বতভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য। দেখাবে পরের ভিডিওতে, সকলে খুব ভালো থাকবে, ধন্যবাদ।